আগের দিন তোমাদের কয়েকটা বাড়ির কাজ দিয়েছিলাম, আগের দিনে একটা বাড়ির কাজ দেওয়া ছিল ট্রান্সলেশনের, আর মাঝে কয়েকটা প্রশ্ন দিয়েছিলাম। যেগুলো দিয়েছিলাম ওগুলো হচ্ছে সবই মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তো অনেকে উত্তর করে পাঠিয়েছো, অনেকে পাঠাওনি। মাত্র 4 জনের পেয়েছি। কয়েকজনের তো আজকে একটু আগে পেলাম, যেগুলো আমার চেক করা হয়নি, আগেরগুলো চেক হয়ে গেছে। সবার চেক কপিগুলো আমি ছবি তুলে আবার পাঠিয়ে দেবো যে যার চ্যাটে। আর বাকি উত্তরটা কি হতে পারে, মডেল মডেল অ্যান্সারটা কি হবে তোমার ট্রান্সলেশনগুলোর বা গ্রামারগুলোর? গ্রামারগুলোর মডেল নয়, ওগুলোই উত্তর। আর ট্রান্সলেশনটা মডেল এ কারণেই বলছি, কেউ চাইলে আরো ভালোভাবে লিখতে পারে, আরো সহজভাবে লিখতে পারে, আরো শক্তভাবে লিখতে পারে। ওটা ডিপেন্ড করে যে কে কতটা ওয়ার্ড মিনিং জানে বা কার স্টক অফ ওয়ার্ড কতটা, তার উপর। তো প্রথমে দেখো, ফার্স্ট যেগুলো তোমাদের দেওয়া ছিল, কিছু ছিল এরকম শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর কিছু ছিল কারেক্ট দ্য সেন্টেন্সেস। তো ডেসক্রিপটিভের কোয়েশ্চেন মানে বুঝতেই পারছো, কারেক্ট দ্য সেন্টেন্সেস দিয়ে কিন্তু তোমাদের অপশন দেওয়া থাকবে না। এই একটা বাক্য পড়েই তোমাদের বুঝতে হবে যে কোন পোর্শনে ভুল আছে। আর শূন্যস্থান পূরণগুলো ম্যাক্সিমামই ছিল ভার্বের উপর ডিপেন্ড করে, কিছু কিছু ভোকাবুলারিও ছিল। তো এইখানে দেখো কিছু কিছু কোয়েশ্চেন যেমন দেখতে পাচ্ছি, এ এরটা, বি এরটা, এ বি সি ডি, ঠিক আছে, ই, এগুলো সবই কিন্তু টেন্সের ওপর ডিপেন্ড করে রয়েছে। ওই জন্য আগের দিন ক্লাসে বলেছিলাম যে টেন্সের জায়গাটা কিন্তু পড়তেই হবে। সেটা তুমি শূন্যস্থান পূরণের জন্যই হোক, বা এখানে এরর কারেকশনের জন্যই হোক, বা ট্রান্সলেশনের জন্যই হোক, তুমি একটা সেন্টেন্স বাংলায় ভাবছো, ইংরাজিতে কোন টেন্স হবে, না বুঝতে পারলে কিন্তু করতে পারবে না। দেখো ফার্স্টে কোশ্চেনটা বলছে, দ্য স্মল কিডস, ছোট্ট বাচ্চারা, কিপ ড্যাশ দেয়ার পেন্সিলস অফেন, প্রায়শই তাদের পেন্সিল হারিয়ে ফেলে। তো নিয়ম যেটা হচ্ছে, কিপ কথাটা, কিপ প্লাস V4 বসবে। তাহলে এখানে তিনটে ভার্ব রয়েছে, লস্ট, লুজিং, লস। লস কোনটা হবে? V4 মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এবার বলো, যারা উত্তর পাঠাওনি তারা বলো কোনটা হবে। লসিং। তাহলে LOSING, ভার্ব তার সাথে আইএনজি যুক্ত, কিপ লসিং। তারপরে বলছে দেখো, সামবডি ড্যাশ দ্য বটল। তাহলে সামবডি কেউ একজন, মানেগুলো দেখো, ব্রেকস যদি মানে বলি তাহলে হবে কেউ একজন বোতল ভাঙে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মানে হচ্ছে সেই কাজটা রোজ ঘটে, তাহলে রোজ ঘটে, রোজ ভাঙে। যদি বলি হ্যাজ ব্রোকেন, তার অর্থ হচ্ছে ভেঙে ফেলেছে। আর ব্রেকিং ভার্বটা কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নয়। এই ব্রেকিং কে ফাইনাইট হতে গেলে এর আগে একটা বি ভার্ব যুক্ত হতে হবে। বি ভার্ব প্লাস V4 হলে তবে একটা ফাইনাইট ভার্ব তৈরি হয়, যে একটা সেন্টেন্স গঠন করতে পারে। আর শুধু V4 হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, যেটা দিয়ে কোনো বাক্য গঠিত হয় না। তাহলে এটা একেবারেই হবে না। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে, এবার নিজেরা বলো। সাবজেক্টের নাম্বার যদি দেখি, তাহলে ব্রেকসও সঠিক, হ্যাজ ব্রোকেনও সঠিক, দুটোই সিঙ্গুলারে আছে। আর সামবডিও সিঙ্গুলারে রয়েছে। কিন্তু টেন্সের দিক থেকে দেখতে গেলে কোনটা সঠিক? হ্যাজ ব্রোকেন। হ্যাজ হ্যাজ ব্রোকেন। ব্রোকেন, ভেঙে ফেলেছে, রোজ ভাঙে নয়। তাহলে এরকম যখন দেখবেন, দেখবেন নাম্বারের দিক থেকে হয়তো ভার্ব ঠিক আছে, কিন্তু টেন্সে গন্ডগোল আছে। হট করে ব্রেক্স দেখে ব্রেক্স যদি বসিয়ে দিয়ে আসো, ভুল হয়ে যাবে টেন্সের দিক থেকে। ব্রেক্স মানে সেটা রোজ হয় কাজটা, এরকম তো নয় কেউ এসে রোজ গ্লাস ভেঙে দেয়, ওরকম তো বলা নেই, এভরিডে বা ডেইলি কিছু বলা নেই। তারপরে দেখো, দ্য ফিনান্স মিনিস্টার ড্যাশ এ নিউ ট্যাক্স পলিসি, একটা নতুন ট্যাক্স পলিসি। হ্যাজ অ্যানাউন্সড মানে অ্যানাউন্স করেছেন, ঘোষণা করেছেন। ইজ অ্যানাউন্সিং ঘোষণা করছেন। অ্যানাউন্সেস ঘোষণা করেন। কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা বলো? হ্যাজ অ্যানাউন্সড। হ্যাজ অ্যানাউন্সড ঘোষণা করেছেন। তারপরে বলছে হি হ্যাজ, এখানে দেখো হ্যাজ রিটার্ন, অর্থাৎ রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজ মানে যেটা এই মাত্র হলো, এই মাত্র। তাহলে কোন অ্যাডভার্বটা হবে? হি হ্যাজ ড্যাশ রিটার্ন ফ্রম লন্ডন। জাস্ট। জাস্ট। জাস্ট রিটার্ন ফ্রম লন্ডন, এই মাত্র লন্ডন থেকে ফিরেছে। আচ্ছা, তারপরে মে আই রিমাইন্ড ইউ দ্যাট দ্য কম্পিউটার ইজ স্টিল আন্ডার, আমরা যেটা বলি গ্যারেন্টি আছে, তাই তো? তাহলে উত্তর হচ্ছে, এই গ্রান্ট মানে হচ্ছে দান করা, গ্রান্ট নয়, গ্যারেন্টি। তাহলে এটা একটু ভোকাবুলারির পোর্শন রয়েছে, গ্রামার মানে টেন্স বা কিছু নয়।
তারপরটা দেখো, দ্য উইন্ডোজ হ্যাভ নট বিন ক্লিনড ড্যাশ উইকস, ফুল স্টপ। এখানে একটা নিয়ম আছে, এটাও টেন্সের নিয়ম। কিছু সময় ধরে কোনো কাজ হলে সেটাতে যুক্ত হয় ফর, আর কোন সময় থেকে যদি বলা থাকে তখন যুক্ত হয় সিন্স। এখানে ধরে আছে না থেকে আছে, কোনটা আছে? ধরে। ধরে, উইকস। তাহলে দ্য উইন্ডোজ হ্যাভ নট বিন ক্লিনড ফর উইকস, ফর উইকস মানে সপ্তাহের পর সপ্তাহ জানলাগুলো পরিষ্কার করা হয়নি। তারপরে ইফ আই ড্যাশ দ্যাট ইউ ওয়ার ইন হসপিটাল, পাস্ট টেন্সে আছে, আই শুড হ্যাভ ভিজিটেড ইউ। এখানে একটা ক্লজ রয়েছে যেটাকে কন্ডিশনাল ক্লজ বলে, থার্ড কন্ডিশনাল রয়েছে, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের নিয়ম হচ্ছে ইফ ক্লজ একটা থাকে, যেটা দেখলে প্রথমে শুরু হচ্ছে ইফ দিয়ে, আর একটা থাকে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এখানে এটার ব্যবহারটা কিরকম, ইফ ক্লজে যে ঘটনাটার কথা বলছো সেই ঘটনাটা ঘটেনি, ফলে ওটাও ঘটেনি। ইফ ক্লজের স্ট্রাকচার কি হয়, ইফ ক্লজে বসে পাস্ট পারফেক্ট টেন্স, আর এই দিকে থাকে শুড অর কুড প্লাস হ্যাভ প্লাস ভি3। অর্থাৎ মানেটা কিরকম দাঁড়ায়, এটা যদি ঘটতো তাহলে এটা ঘটতে পারতো, কিন্তু এটাও ঘটেনি তাই ওটাও ঘটেনি, এটা হয় এর মানে। তাহলে ওই অনুযায়ী এখানে বলো কোনটা উত্তর হবে। হ্যাড নোন। তাহলে ইফ আই হ্যাড নোন দ্যাট, যদি আমি জানতাম যে তুমি হসপিটালে আছো তাহলে আমি দেখা করে আসতাম। তারপরে মাই ফার্স্ট লেসন ড্যাশ ফরগিভনেস কেম ফ্রম মাই মাদার, তাহলে লেসন অন। তারপরেরটা, দ্য চাইল্ড ইজ সো ট্যালেন্টেড অ্যাট মিউজিক, এই যে এইখানে একটা জায়গা রয়েছে ট্যালেন্টেড অ্যাট মিউজিক। এই মিউজিকে যারা ট্যালেন্টেড হয় তাদের একটা বিশেষ নামে ডাকা হয়, এই তিনটের মধ্যে কোনটা হবে বলো তো? প্রডিগাল, প্রডিগি নাকি প্রোটেজ, কোনটা? প্রডিগি। প্রডিগি। তাহলে এই দুয়েরটা ঠিক আছে। প্রোটেজ মানে ট্রেনি বলতে পারো, মানে যারা শিক্ষানবিশ, আর প্রডিগাল মানে হচ্ছে যারা ওয়েস্টফুল, যারা অপচয় বেশি করে তাদেরকে প্রডিগি বলা হয়। তাহলে এখানে এটা এটা টার্মটাই এটা, যে কোনো জায়গায় দেখবে, যে কোনো ডিকশনারিতে যদি দাও টার্মটাই এটা, মানে কি এটা ভোক্যাব থেকে দিয়েছে, ডাইরেক্ট এটা জানতে হবে তবে উত্তর করতে পারবে। তারপরে বলছে দ্য বিউরোক্রাট ওয়াজ ড্যাশ ফর হিজ রোল ইন দ্য স্ক্যাম, তাহলে তাকে স্ক্যাম, কোনো একটা খারাপ কার্য করেছে তার জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে, তাহলে অভিযুক্ত কোনটা? রিইনস্টেটেড হচ্ছে পুনর্ভাবে কোথাও নিযুক্ত করা, কোনটা হবে? ইনডিক্টেড, তাই তো, ইনডিক্টেড হচ্ছে অভিযুক্ত করা, তাহলে উত্তর হচ্ছে দুয়েরটা, ওয়াজ ইনডিক্টেড। ঠিক আছে, তার কোনো একটা স্ক্যামে অংশ আছে সেই হিসাবে তাকে অভিযুক্ত করা হয়েছে, এটাও কিন্তু ভোক্যাবের পোর্শন থেকে প্রশ্ন ছিল, গ্রামার ছিল না। এরপরে বলো, গার্ল পাওয়ার ইজ আ 90s ওয়ে অফ, অফ দেখো একটা প্রিপোজিশন, একটুখানি বলে নিই। প্রিপোজিশনের পরে সবসময় এটা নিয়মই হচ্ছে কোনো একটা প্রিপোজিশন সবসময় একটা নাউন বা প্রোনাউন দ্বারা ফলোড হয়, অর্থাৎ একটা প্রিপোজিশনের পর একটা নাউন বা প্রোনাউন থাকবেই। এই নাউন বা প্রোনাউনকে প্রিপোজিশনের অবজেক্ট বলা হয়, আর এই নাউন বা প্রোনাউন বিহীন প্রিপোজিশন আর প্রিপোজিশন থাকে না, সে অ্যাডভার্বে পরিণত হয়ে যায়। ফর এক্সাম্পল ধরো বলছি কাম ইন, পুট দ্য পেন ইন দ্য ব্যাগ, দেখো দুটো বাক্যেই ইন কথাটা রয়েছে কিন্তু দুটো ইনই প্রিপোজিশন নয়। দেখি বলো কেউ যে বলতে পারবে যে এই দুটো ইনের মধ্যে কোন ইনটা প্রিপোজিশন? কোন ইনটা প্রিপোজিশন বলো? দ্বিতীয়টা। 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 এই ইনটা হচ্ছে প্রিপোজিশন, তার কারণ হচ্ছে এই ইনের পর ব্যাগ নাউনটা রয়েছে,
এবার যখনই আগের বাক্যটাতে এই নাউন ছাড়া প্রিপোজিশন বসে রয়েছে, এ তখনই পরিণত হয়ে যাচ্ছে অ্যাডভার্বে। কাম ইন, ভিতরে এসো, তাহলে কাম হোয়ার, হোয়ারের উত্তর, তাহলে এই ইন হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, যেহেতু হোয়ারের উত্তর, হোয়ার মানে কোথায়, তার উত্তরে প্লেস পাওয়া যায়। তাহলে এখান থেকে একটা উল্টো নিয়ম পেলাম, প্রিপোজিশন থাকা মানেই তারপরে আমাকে নাউন বা প্রোনাউন বসাতে হবে। এবার এখানে দেখো তিনটে ভার্ব রয়েছে। সে হচ্ছে ভার্বের বেস ফর্ম, সেড, সেড হচ্ছে V2, সেইং হচ্ছে V4। আমরা জানি একমাত্র জিরান্ড যে নাউনের কাজ করতে পারে, তাহলে এখানে জিরান্ড বসবে, অফ সেইং ইট, ভুল করার কোনো জায়গা নেই। তারপরে ইংলিশ ক্যান বেস্ট, দেখো ক্যান আছে মোডাল, মোডালের পর সবসময় ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের বলো, বেস ফর্ম। বেস, বেস মানে কি, যেটা বাংলা থেকে ইংরেজি করে পাই। অর্থাৎ আমরা কি লিখি, আমরা আমরা এরকম লিখি, কোনটা লিখি বলো, ক্যান, ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, সব কটা ফর্ম লিখে দিলাম। ক্যানের পর আমরা কোনটা লিখবো, ক্যানের পর কোনটা লিখবো, ডু। অনলি ডু। এই ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে এস ফর্ম, এটা টু ফর্ম, এটা থ্রি ফর্ম, এটা ফোর ফর্ম। এই যে ভিবি, ভিএস, ভি2, ভি3, ভি4 বলছি, সেইগুলো হচ্ছে এই ফর্মগুলো। তাহলে ক্যানের পর, ক্যান যেহেতু একটা মোডাল, মোডালের পর অবশ্যই শুধুমাত্র ভিবি ফর্ম বসবে, ওই জন্য উত্তর হবে ক্যান ডু। ভি2, ভিএস, ভি3, ভি4 কেউই বসবে না। তাহলে সেম এখানেও, তাহলে এখানে কোনটা উত্তর হবে বলো, সার্ভ, সার্ভ, সার্ভ রয়েছে এই যে সার্ভ হয়েছে। এরপরে দ্য ন্যারেটিভ অফেন ড্যাশ দ্য ফর্ম অফ উইটনেস, অফেন প্রায়শই, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ন্যারেটিভ রয়েছে দেখো সিঙ্গুলার নাউন, শর্টে লিখলাম সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার নাউনের পরে কিন্তু সিঙ্গুলার ভার্বই বসে। এবার এই বাক্যে তাহলে কোনটা উত্তর হবে বলো, অফেন টেক্স, দ্য ন্যারেটিভ অফেন টেক্স, তাহলে হচ্ছে এইটা। তারপরে বলছে দেখো, ইন ইউর পোয়েমস দিস কোয়েশ্চেন নেভার, এটাও সেম, নেভারও হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কোয়েশ্চেন দেখো সিঙ্গুলার নাউন, তাহলে কোনটা হবে, অ্যারাইসেস হবে, অ্যারাইজেস। তারপরে বলছে এ ফিউ অফ দিস, এ ফিউ মানে কয়েকটা, এটা কিন্তু কাউন্টেবল এবং প্লুরাল, কাউন্টেবল এবং প্লুরাল। এ ফিউ অফ দিস, এগুলির কয়েকটি, ড্যাশ ইনটু ইংলিশ, এবার বলো কোনটা হবে, বাট মাচ মোর নিডস টু বি ডান, had translated, have been translated, has translating। হ্যাভ বিনটাই হবে, ওটাই প্লুরাল। দেখো হ্যাজ তো হচ্ছে না, সিঙ্গুলার আছে, হবে না। এবারে হ্যাড ট্রান্সলেটেড আর হ্যাভ বিন ট্রান্সলেটেড, হ্যাডকে নিয়ে কোনো সমস্যা নেই, কারণ প্লুরাল পাস্ট টেন্সে আছে, সিঙ্গুলার প্লুরালে কোনো ব্যাপার নেই। সমস্যাটা কোথায়, এই যে এই যে এফ ইউ, এরা নিজে নিজে ট্রান্সলেট হয়ে যায়নি, এদেরকে ট্রান্সলেট করা হয়েছে, তাই জন্য ভার্বটা চাই প্যাসিভ ভার্ব, আর প্যাসিভ ভার্ব একটাই আছে, হ্যাভ বিন ট্রান্সলেটেড। সাবজেক্ট যদি নিজে কোনো কাজ করে তখন হয় অ্যাক্টিভ ভার্ব, আর সাবজেক্টকে দিয়ে যদি, মানে সাবজেক্ট যদি অ্যাফেক্টেড হয়, অন্য ব্যক্তি যদি কাজটা করে, মানে অন্য কোনো ওয়ার্ড, সাবজেক্ট কাজটা না করে অন্য কোনো ওয়ার্ড যদি কাজটা করে, তাহলে প্যাসিভে হয়। এখানে এফ ইউ বলে যে বস্তুটা, যেটির কথা বলা হচ্ছে, মানে সে নাটকই হোক বা এসেই হোক বা কবিতাই হোক, যাই হোক না কেন, সে নিজে নিজে ট্রান্সলেটেড হয়নি, তাকে ট্রান্সলেট করা হয়েছে, সেই কারণে হবে প্যাসিভ। তারপরে বলো কারেকশন আছে, টিনা নিডস লিভ হার হাউস অ্যাট 7 o'clock এভরি মর্নিং। এখানে একটা ভালো রকম নিয়ম আছে, যেটা হচ্ছে মোডালের নিয়ম, এই যে নিডস, এর উপরে আরো প্রশ্ন পড়েছে দেখলাম। নিয়মটা হচ্ছে নিড আর ডেয়ার, এই দুটো ওয়ার্ডকে বলা হয় সেমি মোডাল, এরা হচ্ছে সেমি মোডালস। কারণ কি, এরা প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব উভয়েরই কাজ করতে পারে। এর ডিটেলস গুলো তোমাদের তো অলরেডি আগেই বলেছি, যারা
আগের ক্লাসগুলো করেছো। তো এখানে দেখো মোডাল মানে হচ্ছে আমরা ডাইরেক্ট এরকম লিখতে পারবো, নিড নট বা ডেয়ার নট, কারণ কি মোডালের পর নট যুক্ত করা যায়। তাহলে এখানে যখনই দেখবে নিড নট বা ডেয়ার নট লেখা আছে, তার মানে জানবে এটা মোডাল। আবার ধরো কোথাও লেখা আছে নিড প্লাস সাবজেক্ট প্লাস কিছু একটা আছে জিজ্ঞাসা চিহ্ন, সে নিডের ক্ষেত্রেই হোক বা ডেয়ারের ক্ষেত্রেই হোক, অর্থাৎ এই নিড বা ডেয়ার ভার্বটাই ডাইরেক্ট সাবজেক্টের আগে চলে গেছে, গিয়ে কোয়েশ্চেন তৈরি করে দিয়েছে, তখন কি হবে, এই নিডও হবে মোডাল। এবার এই মোডালের পর কি হয়, ইনফিনিটিভ হিসাবে শুধুমাত্র ভি বি যুক্ত হয়, যেটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এটা একটা ইনফিনিটিভের পার্ট। বেয়ার ইনফিনিটিভের নিয়ম হচ্ছে কেবলমাত্র ভার্বের বেস ফর্মটা বসে, টুটা বসে না। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভিবি, আর বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টুটা বসবে না, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসবে। কখন, যখন নিড আর ডেয়ার হচ্ছে মোডাল। আবার দেখো একই সাথে যদি এরকম থাকে ডু ডাজ বা ডিড নট নিড অর ডেয়ার, মানে সেটা ডেয়ারের ক্ষেত্রেই হোক বা নিডের ক্ষেত্রেই হোক, নেগেটিভ করার জন্য ডু ডাজ বা ডিড কে ধরো ইউজ করা হয়েছে, অর্থাৎ নিড নট করে দিতে পারিনি, ডেয়ার নট করে দিতে পারিনি, তখন বুঝবে এই নিড বা ডেয়ার হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। আবার ধরো কোথাও আছে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ডু ডাজ বা ডিড, এরপর আছে সাবজেক্ট, তারপরে বসে আছে নিড বা ডেয়ার, অর্থাৎ নিড বা ডেয়ারকে ডাইরেক্ট সাবজেক্টের আগে নিয়ে গিয়ে ইন্টারোগেটিভ করতে পারিনি, তখনও এরা প্রিন্সিপাল। এবং তখন এরপর কি বসবে, টু প্লাস ভিবি, টু প্লাস ভিবি, যেটাকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ। ওটা ছিল বেয়ার ইনফিনিটিভ, এটাকে বলা হয় সিম্পল ইনফিনিটিভ। এই গেল পুরো গল্প। অর্থাৎ কি, যদি নিড আর ডেয়ার মোডাল হয় তাদের পর শুধুমাত্র ভার্বের বেস ফর্ম বসে, নিড আর ডেয়ার যদি প্রিন্সিপাল হয় তাদের পর টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এবার নিজেরা বলো এইখানে যে নিডস রয়েছে, এই নিডসটা মোডাল নাকি অক্সিলিয়ারি, মোডাল নাকি প্রিন্সিপাল, কি মনে হচ্ছে দেখে? আমরা এরকম লিখি, কোথাও দেখেছো লিখতে ক্যানস, মেজ, উইল তো একটা মোডাল, উইলস, এরকম লিখি আমরা? না, মোডালকে তো এরকম লেখা যায় না। তাহলে মোডালকে যদি ওরকম লেখা যায় না, আর নিড যদি মোডাল হয়, তাহলে কি নিডস লিখতে পারতাম? না, না, পারতাম না। টিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে নিডস আছে, তার মানে এই নিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর প্রিন্সিপাল ভার্ব থাকা মানে কি বলেছিলাম, নিডের পর কি বসবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো লিভ হচ্ছে ভিবি, তাহলে লিভের আগে টুটাকে অ্যাড করতে হবে, টুটাকে অ্যাড করতে হবে। টিনা নিডস টু লিভ আর হাউস অ্যাট 7 o'clock এভরি মর্নিং। যেহেতু নিডস প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব কি করে বুঝলাম, এই এসটার জন্য বুঝলাম, তাহলে নিডস টু করতে হবে প্রিন্সিপাল ভার্বের জন্য। দেখো বোঝা গেছে কি? হ্যাঁ ম্যাম। তারপরে দেখো, তারপরে নিয়মটা খুব ভালো একটা নিয়ম, হেনরি নেইদার আর নর। নিয়ম হচ্ছে সে ইদার অরই হোক বা নেদার নরই হোক, যে দুটো নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যার মধ্যে এটা নয় ওটা বলছিস, ঠিক সেই দুটোর আগে এরা বসবে। এবার দেখো এখানে কার কার মধ্যে হচ্ছে ম্যারি আর তার বোন, ঠিক আছে, মানে ম্যারি বা তার বোন, কাউকেই হেনরি বলেনি, দুজনের কাউকেই বলেনি, তাহলে নটটা বসে আছে হার সিস্টারের আগে, তাহলে নেইদারটাও বসতে হবে ম্যারির আগে, তাহলে নেইদারটা হবে টোল্ডের পর। হেনরি টোল্ড নেইদার ম্যারি নর হার সিস্টার। ঠিক যে দুজনের মধ্যে এও নয় ও নয় হচ্ছে, ওই এ আর ও, ওই দুটোর আগে ওয়ার্ড দুটো বসবে। বোঝা গেল এটা? বুঝতে পারলে? বুঝলাম ম্যাম। হ্যাঁ বলো, শুনতে পেলাম না। ম্যাম আরেকবার বলুন। ধরো বলছে হি নেইদার ইজ গুড নর হার্ড ওয়ার্কিং, অন্য একটা বাক্য লিখছি, বলছে সে ভালোও নয় পরিশ্রমীও নয়, তাহলে কোন দুটো নয় বলতে চাইছি আমি,
একটা এইটা, ভালো এবং পরিশ্রমী নয়। আর একটা এইটা। তাহলে যে দুটো ওয়ার্ডের মধ্যে আমার কথা চলছে, ভালো আর পরিশ্রমী, তাদের আগে এই কনজাংশন দুটোকে বসতে হবে। দেখো, হার্ড ওয়ার্কিং এর আগে নর বসে আছে, কিন্তু গুড এর আগে কি নেইদার আছে? না ম্যাম। তাহলে কি করব? ইজটাকে আগিয়ে নিয়ে চলে আসতে হবে। হি ইজ নেইদার গুড নর হার্ড ওয়ার্কিং। সেম এখানেও হয়েছে, হেনরি ম্যারিকেও বলেনি, তার বোনকেও বলেনি। তাহলে নেইদার ম্যারি নর হার সিস্টার। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তারপরে একটা ভোকাবুলারির ভুল আছে, বলছে দেয়ার ইজ এ নেগলিজেন্ট অ্যামাউন্ট অফ লিকুইড। অ্যাকচুয়ালি বলতে চাইছে খুব সামান্য পরিমাণ লিকুইড আছে, কিন্তু নেগলিজেন্ট মানেটা আবার আলাদা। নেগলিজেন্ট মানে হয়ে যাচ্ছে অসাবধান, এখানে চাই নেগলিজিবল। ওয়ার্ডটাই ভুল আছে। NEGLIGIBLE, নেগলিজিবল অ্যামাউন্ট অফ লিকুইড ইন দ্য টেস্ট টিউব। বলতে চেয়েছিল খুব অল্প পরিমাণে আছে, তাহলে অল্প পরিমাণ নেগলিজেন্ট হবে না। ভোকাবের ভুল। তারপরে এটাও দেখো, নিডের নিডের নিয়ম রয়েছে। বিমলা টোল্ড হার হাজবেন্ড হি নিড নট টু ওরি। এবার তো এটা তোমরা বলো কি ভুল আছে? এভার হবে? হ্যাঁ বলো। এভার হবে, এভার। এ দেখো, নিড নট তো করাই আছে, তাহলে নিড নট রাখা মানেই এটা মোডাল, তাহলে টুটা আর হবে না। হি নিড নট ওরি। ঠিক আছে? নিড নট রাখা মানেই এই নিড হচ্ছে মোডাল, তাহলে মোডালের পর বেয়ার ইনফিনিটিভ হয়। বেয়ার ইনফিনিটিভ, যেটা আগের পেজে লিখেছিলাম। তাহলে বেয়ার ইনফিনিটিভ হওয়া মানে শুধুমাত্র ভার্বটা বসবে, টুটা বসবে না। তারপরে নোবডি নেভার টেলস ইউ দ্য ট্রুথ। দেখো, নোবডি আবার নেভার দুটো নেগেটিভে হ্যাঁ হয়ে যায়, তাহলে কি করতে হবে? নেভারটাকে এভার করে দিতে হবে। নোবডি এভার টেলস ইউ দ্য ট্রুথ, কেউ কখনো তোমাকে সত্য বলবে না। হয়েছে? দুটো নেগেটিভ থাকা মানে তুমি হ্যাঁ বলে দিচ্ছ, কিন্তু একটা না তো বাংলায় রাখতেই হবে, যে কেউ কখনো তোমায় সত্য বলবে না। এগুলো ওভার এক্সাইটমেন্টে আমরা খাতাতে ট্রান্সলেশন করার সময় করে দিই। নোবডি নেভার করে দেওয়া মানে মনে হলো যে আমি প্রচুর জোর দিয়ে কথাটা বলেছি, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে দুটো না বলা মানে। কেউ কেউ না কখনো না মানেটা হয়ে যাচ্ছে এরকম, কেউ কখনো, মানে কেউ না কখনো না তোমাকে সত্য কথা বলবে, সব না হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে নোবডি এভার, কেউ কোনোদিন সত্য কথা বলবে না। ম্যাডাম, সি এরটা এ লিটিল বসালে হতো না? দাঁড়াও, কোনটা? সি এরটা এ লিটিল বসালে হবে না? দেয়ার ওয়াজ এ লিটিল অ্যামাউন্ট হবে না কেন? হবে তো, কিন্তু নেগলিজেন্টটার কাছাকাছি হচ্ছে নেগলিজিবল। এবার তোমাদের কারেক্ট সেন্টেন্স করতে বলেছে, কেউ ধরো করেছে দেয়ার ওয়াজ এ লিটল অ্যামাউন্ট অফ লিকুইড, সেটাও ঠিক, নেগলিজিবল করলেও ঠিক। এবার ওরা যদি চায় যে নেগলিজিবলটাই আমার উত্তর হিসেবে চাই, তোমার দেখো কারেক্ট আনসারে 2 × 5 আছে, তোমাকে চাইলে 1ও দিয়ে ছেড়ে দিতে পারে। লিটিল যদি লিখে আসো তোমাকে 1 দিয়েও ছেড়ে দিতে পারে। শুধু শুধু এই একটা তুমি ফিল ইন করবে, এরর কারেক্ট করবে, তার জন্য 2 নাম্বার তোমায় কেন দেবে? মানে ওরা এক্সাক্ট হয়তো এটাই চাইছে, তাই জন্যই তো 2 তোমায় দেবে, নাহলে তুমি লিটিল লিখলে 1 দিয়ে ছেড়ে দিতে পারে। তারপরে আই এম নাও লিভিং ইন নর্থ কলকাতা, এটা দেখো, এটা লিভিং, লিভিং, এইটা হয় না। তাহলে এরকম করতে পারো, নাও আই লিভ ইন নর্থ কলকাতা, এটা করতে পারো। আমি এখন নর্থ কলকাতায় থাকি। নাও আই লিভ ইন নর্থ কলকাতা। কিছু স্ট্যাটিভ ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস ফর্ম হয় না, তার মধ্যে লিভ একটা। আর নাওটাকেও তো লাস্টে লিখতে পারি ম্যাম, মানে হ্যাঁ আই বলো। লিভ নর্থ কলকাতা নাও। হ্যাঁ, ওটাও করা যেতে পারে। আমি যেন নাও এর পর ফার্স্টে বসালাম বলে কমা দিলাম। সাধারণত ফার্স্টে যদি বসায় কমা দিতে হয়। নাও আই লিভ ইন নর্থ কলকাতা, নাহলে নাও আই লিভ ইন নর্থ কলকাতা নাও, এটাও করতে পারো। তারপরটা, ইট ওয়াজ, এটা একটা স্ট্রাকচার, সো দ্যাট এ স্ট্রাকচার। ইট ওয়াজ সো ডার্ক, এতটাই অন্ধকার ছিল, অ্যাট ফার্স্ট যে প্রথমে, আই ডিড নট টেক এনি নোটিস অফ হিম। তাহলে এটা ছোট থেকে পড়েছি আমরা, ডিড নট হয়, কুড নট হয়, তাই তো? কুড নট হবে, পাস্ট টেন্সে ছিল তাই জন্য কুড নট হলো।
যেমন আমরা পড়েছিলাম হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, তাহলে সেরকমই ডিড নটটা কুড নট হবে। এতটাই অন্ধকার ছিল যে তাকে দেখতে পারেনি, মানে দেখতে অসমর্থ হয়েছে, ওই জন্যই কুড নট টেক এনি নোটিস অফ হিম, অসমর্থ হয়েছে। তারপরে দ্য ল্যাক অফ ফ্রিডম অ্যান্ড সোশ্যাল জাস্টিস ইজ অবভিয়াস ফর এভরিওয়ান। এটা প্রিপোজিশনে ভুল আছে, কি ভুল আছে বলো তো? টু হবে। হ্যাঁ, টু অবভিয়াস হবে। টু, প্রিপোজিশনের এরর ছিল, অবভিয়াস টু হবে। তারপরে আই রিকালেক্টেড দ্য ইনসিডেন্ট আফটার আই হ্যান্ডেড ওভার মাই স্টেটমেন্ট। টেন্সের নিয়ম কি এরর আছে আফটারটা এবার বিফোর, বলো। আফটারটা বিফোর। আফটারটা বিফোর করবো, একই ব্যাপার হয়ে থাকবে তাহলেও। এটা তাহলে হ্যান্ড ওভার এটা হবে। সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিতে হবে, অল্টারনেট ঘুরিয়ে দাঁড়াও দিতে আমি হবে। একটা মানে নিয়ম বলছি তারপর বলবে। আই হ্যাভ, 1 মিনিট দাঁড়াও। নিয়মটা হচ্ছে বিফোর, বিফোর এর পরে থাকে সবসময় ভি2, আর আরেকটা যে অ্যাকশন হয় সেটা হয় পাস্ট পারফেক্ট, এটা একটা নিয়ম। আর একটা হচ্ছে আফটারের পরে সবসময় থাকে পাস্ট পারফেক্ট যদি অতীতে দুটো কাজের কথা বলা হয়, আর আরেকটা যে ভার্ব হয় সেটা হয় ভি2। এক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, প্রথম ঘটা কাজ, এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন অতীতে দুটো কাজের মধ্যে। এখানে এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন, দুটোই অতীতে ঘটা কাজ। এইবার বলো তাহলে কোথায় চেঞ্জ করব? হ্যান্ড ওভার হবে। হ্যাড হবে, এখানে একটা হ্যাড, হ্যাড যুক্ত হবে, হ্যাড হ্যান্ডেড ওভার। এখানে দেখো আই রিকালেক্টেড, ভি2 আছে, আগে স্টেটমেন্ট হ্যান্ড ওভার করে দিয়েছি, তারপর ইনসিডেন্টটাকে মনে করেছি। রিকালেক্ট করা মানে রিমাইন্ড করা, স্মরণ করা। তাহলে আগে স্টেটমেন্ট হ্যান্ডেড ওভার হয়ে গেছে, তারপর রিকালেক্ট করছি, তাহলে পূর্বের কাজ পাস্ট পারফেক্টে হয়, তাহলে পূর্বের কাজ হচ্ছে হ্যান্ডেড ওভার, আর সেকেন্ড কাজ হচ্ছে রিকালেক্ট, সেটাই হবে ভার্বের সেকেন্ড ফর্মে। তাহলে এখানে হ্যাডটাকে অ্যাড করতে হবে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাডাম। বুঝলে? হ্যাঁ কি না বলো। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম বুঝতে হ্যাঁ পেরেছি। ম্যাডাম। তারপরটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। সত্যজিৎ রে ওয়াজ ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব হয়, তো এখানে ভার্ব তো আগেই রয়েছে, তাহলে ভুল কোথায় আছে? ডাইরেক্টরস, এস হ্যাঁ, হবে। এখানে একটা এস যুক্ত করতে হবে। ওয়ান অফ দ্য পর প্লুরাল নাউন হয়। যারা পুরনো রয়েছে ক্লাসে তার মধ্যে যেমন এইমাত্র যে উত্তর দিলে, যা তোমার নামটা কি যেন ভুলে গেলাম, বিপ্রকান্তি, জানি না ক্লাসে কতটা পড়েছিলে, কতটা মনে আছে, এই নিয়মগুলো কিন্তু সব করানো ছিল, পড়েছিলে হ্যাঁ আদৌ? ডিগ্রি ফিগ্রি চেঞ্জ গুলো তো মনে আছে। কি শুনতে পাইনি? হ্যাঁ ডিগ্রি, ডিগ্রি চেঞ্জ মনে আছে ম্যাডাম। হুম, আচ্ছা তারপরে দেখো টু ট্রান্সপোর্ট গুডস বাই সি, এটাও পড়িয়েছিলাম। দেখো টু ট্রান্সপোর্ট গুডস বাই সি, এইটার সাথে তুলনা করা হচ্ছে ল্যান্ড দিয়ে ট্রান্সপোর্টেশনের, ঠিক আছে, দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে। এবার নিয়ম হচ্ছে যে দুটো জিনিসের মধ্যে তুলনা করবে দুটো জিনিসকে সেম টাইপ হতে হবে। এখানে কিন্তু সি আর ল্যান্ডের মধ্যে তুলনা হচ্ছে না, সি এর ট্রান্সপোর্টের সাথে ল্যান্ডের ট্রান্সপোর্টের তুলনা হচ্ছে। তাহলে এখানে ট্রান্সপোর্টটা দেখো টু ট্রান্সপোর্ট সিঙ্গুলার আছে, তাহলে টু ট্রান্সপোর্ট গুডস, এই পুরোটার পরিবর্তে দেনের পর বসবে দেন দ্যাট বাই ল্যান্ড। তাহলে টু ট্রান্সপোর্ট গুডস বাই সি ইজ চিপার দেন দ্যাট বাই ল্যান্ড। দ্যাট মানে হচ্ছে দেন টু ট্রান্সপোর্ট গুডস বাই ল্যান্ড। নিয়মেই ছিল দ্যাট আর দোজ, এই দুটো প্রোনাউন পূর্ববর্তী নাউনের পরিবর্তে কাজ করে এরকম ডিগ্রি, মানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ অফ ডিগ্রি যুক্ত সেন্টেন্সগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, এখানে যেহেতু টু ট্রান্সপোর্ট গুডস কথাটা সিঙ্গুলারে রয়েছে, তাই জন্য দ্যাট ইউজ করলাম, যদি প্লুরাল থাকতো দোজ ইউজ করতে হতো। যেমন ধরো এরকম বলছি যে এরকম একটা এক্সাম্পল লিখিয়েও ছিলাম তোমাদের আগে, দ্য রিভার্স অফ, ধরো বলছি আমেরিকা ইজ লঙ্গার দেন ইউরোপ, ধরো এটা বলেছি, ঠিক আছে, এমন লিখেছি মনে হচ্ছে আমেরিকা আর ইউরোপের মধ্যে তুলনা হচ্ছে, লঙ্গার দেন ইউরোপ বলা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তুলনা হচ্ছে কি আমেরিকার রিভারের সাথে ইউরোপের রিভারের।
তাহলে এইটুকু পোর্শনের জন্য এখানে কি বসাবো? দ্যাট অফ। করলে হবে না, রিভার্স দেখো প্লুরাল আছে, তাহলে দোজ অফ করতে হবে, দেন দোজ অফ। যেহেতু প্লুরাল আছে তাই জন্য হবে দোজ, সিঙ্গুলার থাকলে হয় দ্যাট। আর একটা জিনিস এরর আছে আমার সেন্টেন্সটায়, কি এরর আছে বলো তো? এটাও পরীক্ষায় দিতে পারে। রিভার্স তাহলে আর, ঠিক আছে, এটাও পরীক্ষায় দিতে পারে। তারপরে মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড অ্যাডভাইজার, তাহলে এখানে দেখো বেস্ট ফ্রেন্ডটা আর অ্যাডভাইজারটা একজনই ব্যক্তি, তাহলে ভুল কোথায়? হ্যাজ হবে। হবে। হ্যাজ হবে। হ্যাভটা হবে হ্যাজ মেড। একজন অ্যান্ড দিয়ে যুক্ত দুটো নাউন যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এটাই নিয়ম। তারপরে এই নিয়মটাও হয়েছে, নেইদার দ্য কার্পেন্টার। আচ্ছা এখানে নটটা আমি ভুলে গেছি, এটা প্রিন্টিং মিস্টেক নাকি কোয়েশ্চেনেই ভুল ছিল, যাই হোক এটা নর হবে, ঠিক আছে। নট দ্য প্লাম্বার হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, কোথায় এরর আছে বলো? হ্যাজ হ্যাজ ফিনিশড। ফিনিশড হবে। হ্যাঁ, নিয়ম ছিল ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী হয়, তাহলে ভার্বের কাছের সাবজেক্ট হচ্ছে প্লাম্বার, সিঙ্গুলার আছে, তাহলে হবে হ্যাজ। তারপরে ইট হ্যাজ বিন আনবিয়ারেবল হট ফর দ্য লাস্ট 2 months। দেখো হট হচ্ছে অ্যাডজেক্টিভ, সাধারণত অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ হয়, এরম দুটো অ্যাডজেক্টিভ ঠিক এখানে মানাচ্ছে না, তাহলে আনবিয়ারেবলি হট বলতে পারি, ঠিক আছে, অসহ্যকর গরম। আচ্ছা তারপরে লেট আস হায়ার এ ট্যাক্সি, আই ক্যান নট হার্ডলি ওয়াক, সেম টাইপের ভুল আছে যেরকম আগে করলাম একটা। হার্ডলি হবে না, ওটা নাবাচক। এই দেখো ক্যান নটও নেগেটিভ, হার্ডলিও সেমি নেগেটিভ, তাহলে নটটা বাদ দিয়ে দেবো। আই ক্যান হার্ডলি ওয়াক মানে আমি প্রায় হাঁটতে পারছিই না। লেট আস হায়ার এ ট্যাক্সি, একটা ট্যাক্সি হায়ার করা যাক, আমি প্রায় হাঁটতে পারছিই না, ঠিক আছে, ক্যান হার্ডলি ওয়াক। তারপরটা এটাও খুব ভালো নিয়ম, হোয়াইল জগিং ইন দ্য পার্ক মাই মোবাইল ফোন ওয়াজ লস্ট। একটা জিনিস দেখো, হোয়াইল হচ্ছে একটা কনজাংশন, কনজাংশন কি করতে সাহায্য করে? দুটো না দুটো ওয়ার্ডকে, দুটো ফ্রেজকে, দুটো ক্লজকে, দুটো সেন্টেন্সকে জুড়তে। এখানে তো সেন্টেন্স একটাই, কারণ ওয়াজ লস্ট একটাই ফাইনাইট ভার্ব, তাহলে ক্লজও একটা, সেন্টেন্সও একটা, হোয়াইল এখানে চুপচাপ বসে রয়েছে, তাহলে ভুলটা কোথায়? এখানে আমাকে সাবজেক্ট যুক্ত করতে হবে, ভার্ব যুক্ত করতে হবে, যেহেতু আমার মোবাইল ফোন চুরি হয়ে গেছে তাহলে জগিংটা আমিই করছিলাম, তাহলে হোয়াইল আই ওয়াজ জগিং ইন দ্য পার্ক মাই মোবাইল ফোন ওয়াজ লস্ট। কি বললাম? হোয়াইল যেহেতু কনজাংশন, তাহলে এ হয় দুটো ক্লজকে যুক্ত করবে না তো দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, এখানে একটাই ভার্ব রয়েছে, সেন্টেন্সও একটা ক্লজও একটা, তার মানে কোথাও ভুল আছে। জগিং এর আগে যদি ওয়াজ বি ভার্ব যুক্ত করে দিই তাহলে এটা একটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে, এই পর্যন্ত একটা ক্লজ তৈরি হয়ে যাবে, তাহলে হোয়াইল আই ওয়াজ জগিং ইন দ্য পার্ক কমা মাই মোবাইল ফোন ওয়াজ লস্ট। হয়েছে? বোঝা গেছে? বুঝতে পারা গেছে? হ্যাঁ ম্যাম। এরপরে দেখো মাইসেলফ আই অ্যাম বসুধরা, এটাও অনেকবার বলেছি, এই যে সেলফ প্রোনাউন সাবজেক্টের কাজ করতে পারে না, আমরা বলতে পারি আই মাইসেলফ অ্যাম বসুধরা, আমি নিজেই বসুধরা, মাইসেলফ আই হবে না, সাবজেক্টের পর বসবে, আগে নয়, ও নিজে সাবজেক্ট হতে পারে না, কখনো কোনো সেলফ প্রোনাউন সাবজেক্ট হয় না। তারপরটা আই অ্যাম হ্যাভিং 4 ব্রাদার্স অ্যান্ড 3 সিস্টার্স, কি হবে ভুল? আই হ্যাভ। হ্যাঁ, আই অ্যাম হ্যাভিং নয়, আই হ্যাভ, আমার আছে। আচ্ছা লাস্ট বিফোর ইয়ার সি গট ভেরি গুড মার্কস, দেখো লাস্ট বিফোর সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, লাস্ট ইয়ার, লাস্ট শুধু ইয়ার। বলবো গত বছর, লাস্ট ইয়ার সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে। এইটা তো বহুবার বলেছি পড়াতে পড়াতে, আই ক্যান নট কোপ আপ উইথ দিস প্রেসার, আপটা কোনটা হয় হবে? না, কোপ উইথ হবে শুধু। কথাটা হচ্ছে কোপ উইথ, কোপ উইথ মানে মানিয়ে নেওয়া, আই ক্যান নট কোপ উইথ দিস প্রেসার, কোপ উইথ পেরে ওঠা, জুঝে ওঠা, ঠিক আছে, কোপ আপ উইথ নয়। তারপরে আই কেম টু অফিস বাই ওয়াক, অন ওয়াক। হেঁটে অফিসে আসাকে বাই ওয়াক বলে না, অন ফুট বলে, মানে হেঁটে যাওয়াকে অন ফুট বলে, বাই ওয়াক হয় না,
অন ফুট, এটাও বহুবার পড়েছে পরীক্ষায়, শূন্যস্থান পূরণেও দেয়। হোয়াট ইজ দ্য টাইম ইন ইওর ওয়াচ, কি হবে? বাই By ইয়োর বাই your ইওর watch. ওয়াচ। এটা প্রিলিতেও বহুবার এসছে, পিএসসির বিভিন্ন কোশ্চেনে। এটাও তাই। আওয়ার ক্লাসরুম ইজ ইন দ্য সেকেন্ড ফ্লোর, অন On. অন দ্য সেকেন্ড ফ্লোর, এটাও তাই। সি হ্যাজ ম্যারিড উইথ আ প্যারোকিয়াল পোয়েট অফ ঝাড়গ্রাম, কোথায় ভুলেছে? টু ম্যারিড ইফ টু, টু। অ্যাক্টিভে হয় শুধু ম্যারিড, আর প্যাসিভে হয় ম্যারিড টু, ঠিক আছে? সি ইজ ম্যারিড টু, সি হ্যাজ নয়, ইজ ম্যারিড টু। তাহলে এখানে হবে উইথটা কেটে টু করতে হবে। আচ্ছা, এইগুলো গেল তোমাদের এরর কারেকশনগুলো। এখানে ম্যাক্সিমামই প্রিপোজিশনের এরর ছিল, ফার্স্টের 3টে বাদ দিয়ে, বাকিগুলো প্রিপোজিশন। এবার এখানে তোমাদের পরীক্ষায় কিরকম থাকে, এই যে এরর কারেকশনগুলো দেখলে সবকটা পেজেই মোটামুটি দেখছো 8টা করে আছে, 8টার মধ্যে 5টা করে করতে হয়, যে 5 × 10, আর শূন্যস্থান পূরণ 5টাই থাকে, 5টাই করতে হয়। ওটাও হচ্ছে মানে 2 × 5, এটাও তাই, 2 × 5 10, 5টা থাকে, 5টাই করতে হয়। আর এইটায় কারেক্টটাতে 8টা দেওয়া থাকে, যে কোনো 5টা করতে হয়, 5 দুগুণে 10। আচ্ছা, এরপর হচ্ছে এইটা তোমাদের বাড়ির কাছে দেওয়া ছিল, অনেকেই লিখে আমাকে পাঠিয়েছো। কিছু টুকটাক ভুল হয়েছে, আমি অনেকজনকে ছবি তুলে মনে হচ্ছে পাঠিয়ে দিয়েছি চ্যাটে। লাস্ট কয়েকজনকে খালি পাঠাতে পারিনি, কারণ তাদেরগুলো আমি নিজেও প্রিন্ট করিনি। তাও একজন দুজনকে ওইখান থেকেই ডিজিটালি চেক করে পাঠিয়ে দিয়েছি, মানে ডিজিটাল পেন দিয়ে আর কি। তো দেখো, এখানে বলছে সেটা মে মাস, যেটা ম্যাক্সিমাম জন ভুল করেছো। এটা মে মাস হলে ইট ইজ দিস ইজ হয়, সেটা মানে কি বর্তমান কাল? সেটা মানে বর্তমান কালে কথা বলছে? এইটা নিজেরা বলো আগে। Past. না পাস্টের ম্যাম। কথা অতীত তো, তাহলে দ্যাট ওয়াজ, সেটা মানেই সেটা ছিল, দ্য মান্থ অফ মে। এই ভুলটা ম্যাক্সিমাম জন করেছো, ওয়াজ লিখেছো মনে হয় একজন। যদি বলতো এটা মে মাস, তাহলে ঠিক আছে, যে দিস ইজ মে, বা দিস ইজ দ্য মান্থ অফ মে, বা ইট ইজ দ্য মান্থ অফ মে, যাই হোক হলো। সেটা তো তার মানে তো পাস্ট টেন্স। এরপর কি বলছে, কিন্তু নভেম্বর মাসেই, এই হর্ষইটাকে সবাই ইগনোর করে গেছো, মাসেই হর্ষইটা কোথায় গেল? ইন দ্য মান্থ অফ নভেম্বর করে দিয়েছো, হর্ষই কই? তাহলে হর্ষই কি হবে? ইভেন, ইভেন কথাটাকে যোগ করতে হবে না, এমন কি, এমন কিটাই মাসেই। নিউমোনিয়া আক্রমণ শুরু হলো এ অঞ্চলে, তাহলে এই অঞ্চলে, এই অঞ্চলে। তাহলে এবার দেখো, এটাকে আগে কি করতে হবে, একটা একটা করে বাংলা মানে। আক্রমণ করা কি, অ্যাটাক করা হতে পারে, ইনফেক্টেড হতে পারে। এই অঞ্চলে, অঞ্চলটাকে রিজিয়ন লিখতে পারো, এরিয়া লিখতে পারো। তাহলে প্রথমেই কি আছে, কিন্তু নভেম্বর মাসেই, তাহলে বাট ইভেন ইন নভেম্বর, মাসের আগে ইন বসাতে হয়, ওই জন্য ইন বললাম। বাট ইভেন ইন নভেম্বর কি হলো, নিউমোনিয়া অ্যাটাক করতে শুরু করলো বললাম, অ্যাটাক বলতে পারো, অ্যাফেক্ট বলতে পারো। তাহলে নিউমোনিয়া স্টার্টেড। এবার যখন আগে ক্লাস করিয়েছি তখন বলেছি গ্রামারের রুলসের ক্লাসে, স্টার্ট কথাটার পর জিরান্ড বসে, জিরান্ড মানে হচ্ছে V4। তাহলে নিউমোনিয়া স্টার্টেড অ্যাফেক্টিং পিউপিলও লিখতে পারো, বা অ্যাটাকিং পিউপিলও লিখতে পারো, অ্যাটাকিং বা অ্যাফেক্টিং। আর এ অঞ্চলে ইন দিস এরিয়া বা রিজিয়ন, যার যেটা মাথায় আসবে সেটা লিখে দেবে, কোনো সমস্যা নেই। এরিয়াও লিখতে পারো, রিজিয়নও লিখতে পারো। আর এই বলা ছিল, তাই জন্য দিস। এবার কি বলছে, জনসি, জনসি একটা মেয়ের নাম, ঠিক আছে, গল্পে। জনসিকেও একদিন নিউমোনিয়ায় ধরলো, তাহলে একদিন হচ্ছে ওয়ান ডে। জনসি কেও, এই এও হচ্ছে টু, টু মানে হচ্ছে ও, তাহলে ওয়ান ডে একদিন, জনসি টু। এবার জনসি, এটা JH ও লিখতে পারো, ঠিক আছে, JHONSY ও লিখতে পারো, জনসি টু। এবার এখানটা অনেক রকম লেখা যায়, বিকেম ভিকটিম অফ নিউমোনিয়া লেখা যায়, নিউমোনিয়ার শিকার হলো, বা এরকম লিখতে পারো, ফেল ইল উইথ নিউমোনিয়া, নিউমোনিয়া অসুস্থ হয়ে পড়লো,
বা ইনফেক্টেড উইথ নিউমোনিয়া, এটাও লিখতে পারো। তাহলে জন সি 2 আমি ইনফেক্টেডটাই লিখছি, ইনফেক্টেড উইথ নিউমোনিয়া। অ্যাফেক্টেড উইথও লিখতে পারো, যা খুশি লেখা যায় এখানটায়, এমন নয় যেটা বলছি এটাই লিখতে হবে, সঠিক লিখলেই হবে, ঠিক আছে। বা ফেল ইলও লেখা যায়, যেটুকু পোর্শনটা বলছি এইটুকু পোর্শনটায়, ঠিক আছে। ফেল ইলও লিখতে পারো, যে অসুস্থ হয়ে পড়েছিল, তাহলে ফেল ইল করলে উইথ করতে হবে, ঠিক আছে। বা এই পোর্শনটা এরকম লিখতে পারো, বিকেম ভিকটিম অফ নিউমোনিয়া, এটাও করতে পারো, ঠিক আছে। এই জায়গাটা তিনটার মধ্যে যেটা ইচ্ছা লিখতে পারো, বা আরো অন্য কিছুও লিখতে পারো। এরপর কি বলছে, অসুখে পড়ে সে তার বিছানায় শুয়ে পড়ে রইল। তাহলে অসুখে পড়ে এই পোর্শনটা দেখো কোথাও ফাইনাইট ভার্ব নেই, তাহলে অসুখে পড়ে ফাইনাইট ভার্ব নেই, তাহলে ফলিং ইল বা ফিলিং ইল, ফিলিংও লিখতে পারো, মানে অনুভব করে, FEEL যেটা, ফিলিং ইল, সি লাই এর পাস্ট টেন্স লে, লে ডাউন অন হার বেড, হলো। এরপর এই লাইনটা সবাই গন্ডগোল করেছো, বলছে জানলার ফাঁক দিয়ে একটা ইটের বাড়ির পেছনের দিকটা দেখা যায়। পেছনের দিক কি, ব্যাক সাইড। ইটের বাড়ি ব্রিক হাউস। জানালার ফাঁক, ফাঁক মানেটা সবাই বাদ দিয়ে দিয়েছো, ফাঁক মানে হলও লিখতে পারো, ঠিক আছে, হলো। বা খুব সোজা গ্যাপ লিখতে পারো। ফাঁক কথাটাকে সবাই বাদ দিয়ে দিয়েছো, ওটাকে কেউ লেখোইনি, ম্যাক্সিমাম উইন্ডো দিয়ে লিখে দিয়েছো, থ্রু উইন্ডো। তাহলে প্রথম কি, জানালার ফাঁক দিয়ে, তাহলে কি হবে বলো ইংরেজিটার পর, থ্রু দা উইন্ডো হবে না অন্য কিছু হবে? বলো, ইংরেজিটা তো লিখে দিয়েছি। through the gap of the window. হ্যাঁ, তাহলে থ্রু দা, হলেও লিখতে পারো, গ্যাপও লিখতে পারো, যা ইচ্ছা। অফ দ্য উইন্ডো। আর একটা জিনিস যেটা সবাই ভুল করছো ম্যাক্সিমাম জন, এই যে দা বা এ গুলো বসাচ্ছ না, বাংলাতে তো তোমাকে সবসময় টি লেখা থাকবে না, কিন্তু জানালার, এবার তুমি যদি এখানে লেখো থ্রু দ্য গ্যাপ অফ এ উইন্ডো, সেটাও হবে, অফ দা উইন্ডো সেটাও হবে, কিন্তু এ বা দা কিছু একটা লিখতে হবে, এ অ্যান্ড বা দা লিখতে হবে, কারণ নিয়ম হচ্ছে উইন্ডো হচ্ছে একটা কাউন্টেবল নাউন, কাউন্টেবল সিঙ্গুলার নাউনকে কখনো কোনো আর্টিকেল, অ্যাডজেক্টিভ এগুলো ছাড়া লেখা যায় না। অ্যাডজেক্টিভ মানে সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ হতে হবে, বা দিস দ্যাট দোজ এইগুলো হতে হবে, ওদেরকে ছাড়া কখনো কাউন্টেবল সিঙ্গুলার নাউনকে লেখা যায় না। কাজে এখানে যদি কেউ লিখে দাও থ্রু দ্য হলো অফ উইন্ডো, তাহলে কিন্তু ওই জায়গাটা আন্ডারলাইন করে নাম্বার কাটতে পারে বা কাটবেই। তাই থ্রু দ্য হলো অফ দ্য উইন্ডো, এতটা হলো জানালার ফাঁক দিয়ে। এবার বলছে একটা ইটের বাড়ির পিছন সাইডটা দেখা যায়, তাহলে ইটের বাড়ির, দেখো র, দুটোতেই র আছে, র থাকা মানেই হচ্ছে অফ বা অ্যাপোস্ট্রফি এস, যেহেতু একটাও প্রাণীবাচক নয় অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারবো না, সব জায়গাতেই অফ ইউজ করতে হবে। তাহলে ওইটুকুটার বলো, একটা ইটের বাড়ির পেছনের অংশ, এইটুকুটার ইংরেজি বলো। পেছনের দিক বলেছি ব্যাক সাইড, এবার বলো। The backside of a brick house. তাহলে দা ব্যাক সাইড অফ এ ব্রিক হাইফেন হাউসও লেখা যায়, ব্রিক বিল্ট হাউসও লিখতে পারো, ব্রিক বিল্ট হাউসও লেখা যায়, ব্রিক হাউসও লেখা যায়, ব্রিক হাউস দেখা যায়, তাহলে কি হবে, দেখতে পাওয়া যায়, তাহলে ক্যান বি সিন বা কুড বি সিন, যেহেতু পাস্ট টেন্সেই চলছে পাস্ট টেন্সেই লিখি, থ্রু দ্য গ্যাপ অফ দ্য উইন্ডো দ্য ব্যাক সাইড অফ এ ব্রিক হাউস কুড বি সিন, দেখতে পাওয়া যায়। এবার দেখো বি সিন প্যাসিভে লিখলাম, কারণ এখানে ভার্বটা প্যাসিভেই আছে, দেখা যায়, তার মানে কেউ একজন দেখে। এখানে স যদি লিখে দাও তাহলে কিন্তু ভুল হবে, সটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, আর প্যাসিভ ভার্ব মানে বি ভার্বের সঙ্গে থার্ড ফর্ম বসাতে হবে, সেটাই এখানে লেখা হয়েছে। এরপর বলছে দেখো একদিন ডাক্তার এলেন, এইখানটাতেও সবাই ভুল করেছো, বাংলাতে একজন ডাক্তার বা ডাক্তারটি এরকম লেখা নেই, কিন্তু ইংরেজিতে লিখতে হবে। তাহলে একদিন ওয়ান ডে, দা ডক্টর কেমও করতে পারো, এ ডক্টর কেমও করতে পারো, দ্য ডক্টর কেম, ডাক্তার এলেন।
ফুল স্টপ। থার্মোমিটার ঝাড়তে সু হচ্ছে আর একটা মেয়ের নাম, সুকে ডেকে তিনি বললেন। তাহলে দেখো এখানে দেখো এই যে ভার্ব ঝাড়তে, ডেকে, এগুলো হচ্ছে সব নন, মানে কেউই ফাইনাইট নয়, সব ইনফাইনাইট, মানে নন ফাইনাইট যেটা। আর একটা কি আছে বললেন, এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর একটা কি বলেছে বাঁচবার আশা খুব কম দেখলাম, এটাও হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে যখনই দেখছো দুটো ফাইনাইট ভার্ব বাংলায় পাচ্ছি, একটা বললেন একটা দেখলাম, ওইখানেই কনফার্ম হয়ে যেতে হবে যে এইটা কখনো সিম্পল সেন্টেন্স হতে পারে না। কারণ দেখো দুটো ফাইনাইট ভার্ব, তাহলে ইংরেজিতেও কিন্তু সিম্পল একে করা যাবে না, কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হবে। এবার একটা আছে ঝাড়তে, একটা আছে ডেকে, এই দুটোকে তাহলে কি করব, দুটোই হবে নন ফাইনাইট। তাহলে অনেকে এরকম লিখেছো যে কোথায় গেল, হি কল্ড সু টু শুক দ্য থার্মোমিটার, এরকমও লিখতে পারো, বা ফর শেকিং থার্মোমিটার এরকমও লিখতে পারো। একই ব্যাপার, টু শুক দিয়ে যদি লেখো যা হয়, ফর শেকিং এও কিন্তু তাই হয়। তাহলে কি আছে, থার্মোমিটার ঝাড়তে শুকে ডেকে, তাহলে ডেকে কলিং সু টু শেক। ঠিক আছে, তাহলে দেখো একটাকে কলিং করলাম, একটাকে লিখলাম টু শেক, দুটোই কিন্তু নন ফাইনাইট। টু শেক দা থার্মোমিটার, এরপরে সাবজেক্টে যাব, সবটাই নন ফাইনাইটের কাজ হলো। সাবজেক্ট কি আছে, তিনি বললেন, তাহলে হি সেড। এবার এই বাঁচবার আশা থেকে একটা কোটেশন থাকা উচিত ছিল, তবেই তোমরা এটা ভালো করে বুঝতে পারতে। বাঁচবার আশা খুব কম দেখলাম, কোটেশনটা চলছে একদমই এত অবধি, কিন্তু পরীক্ষাতে যদি কোটেশনটা নাও দেয়, তোমাদের বুঝে নিতে হবে যে এটা ওই ডাক্তারেরই বক্তব্য। তাহলে কলিং সু টু চেক দ্য থার্মোমিটার, হি সেড, তিনি বললেন। এবার কি বললেন, বাঁচবার আশা খুব কম দেখলাম, তাহলে কি হবে এখানটা, তাহলে দেয়ার ইজ এ, দেখলাম প্রেজেন্ট টেন্সে আছে, খুব কম ভেরি লিটিল চান্স টু সার্ভাইভ। এরপর কি বলেছে, একমাত্র ভরসা যদি রোগীর বাঁচবার খুব আকাঙ্ক্ষা থাকে। একমাত্র ভরসা কি হবে ইংরেজি, একমাত্র, অনলি তো নাকি, only one hope. হ্যাঁ, তাহলে দা অনলি ওয়ান না দিলেও চলবে, দা অনলি হোপ ইজ দ্যাট, ইজ দ্যাটটা এখানে যোগ করতে হবে, যদিও বাংলায় ইজটা বলা থাকে না, ইংরেজিতে আমাদের যোগ করতে হবে। তাহলে দা অনলি হোপ ইজ দ্যাট, এবার দ্যাটটা এখানে লাগবে না, কারণ দেখো ওখানে আবার কি বলেছে যদি, তাহলে যদি যেহেতু আছে, দ্যাটটা এখানে আবার দরকার নেই, ইফ দিয়ে বাকি পোর্শনটা হবে। তাহলে দা অনলি হোপ ইজ কি হোপ, ইফ, যদি রোগীর বাঁচবার, ইফ দ্য পেশেন্ট, খুব আকাঙ্ক্ষা থাকে, দ্য পেশেন্ট হ্যাজ এ স্ট্রং ডিজায়ার টু লিভ, ডিজায়ার টু লিভ, যদি রোগীর বাঁচার তীব্র ইচ্ছা থাকে তবেই হবে। তারপর কি বলেছে দেখো, এখানে তোমার বন্ধু যেন পণ করেছে, তোমার বন্ধু যেন পণ করেছে যে সে আর ভালো হবে না। এবারে যে যেন, যেন কথাটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে, যেন মানে হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো লিখতে পারো। তাহলে তোমার বন্ধু যেন, তোমার বন্ধু দিয়ে কিন্তু শুরু হবে না, যেনটা দিয়ে শুরু হবে, ইট ইজ অ্যাজ ইফ। এরপর হচ্ছে তোমার বন্ধু পণ করেছে, পণ করেছে হচ্ছে ভার্ব, তাহলে ইট ইজ অ্যাজ ইফ ইওর ফ্রেন্ড, তোমার বন্ধু ইওর ফ্রেন্ড। এবার এখানে ভার্ব বলো তো, করেছে, এটা কোন টেন্স, করেছে কোন টেন্স, past tense, প্রেজেন্ট পারফেক্ট,
তাহলে হ্যাজ ভাউড, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। তাহলে ইট ইজ অ্যাজ ইফ ইওর ফ্রেন্ড হ্যাজ ভাউড, কি প্রতিজ্ঞা করেছে, যে সে আর ভালো হবে না, যে দ্যাট সি ইজ নট গোয়িং টু গেট ওয়েল, সে আর ভালো হবে না, নট গোয়িং টু গেট ওয়েল। হলো, লাস্ট দুটো লাইন আছে, বলছে ওর মনে কিছু আশা আকাঙ্ক্ষা আছে, জিজ্ঞেস করছে। তাহলে ওর মনে কোথায় আছে সেইটা দিয়ে যদি বাক্য বাংলায় শুরু হয়, ইংরাজিটা দেয়ার দিয়ে করতে হয়। তাহলে ইজ দেয়ার এনি, তাহলে আশা আকাঙ্ক্ষা, এনি হোপ লিখতে পারো, প্রসপেক্ট লিখতে পারো, প্রসপেক্ট মানেও তাই, বা হোপও লিখতে পারো, উইশও লিখতে পারো, ঠিক আছে, ড্রিমও লিখতে পারো, ইজ দেয়ার এনি ড্রিম। তাহলে ইজ দেয়ার এনি প্রসপেক্ট কোথায়, তার মনে, ইন হার মাইন্ড। হয়েছে, এই লাইনটা বোঝা গেছে, বুঝতে পারা গেছে? সাড়া দাও কেউ। হ্যাঁ ম্যাম, তারপরে বলছে সু বলল, তাহলে সু বললটা ইংরেজিতে বাক্যের শুরুতেও দেওয়া যায় বা শেষেও দিতে পারো। আমি শেষে দিয়ে একবার লিখে দেখাবো যে শেষে লিখলে কিভাবে লিখতে হয়। শুরুতে লিখলে কি লিখবো, সু সেড, শেষে লিখলে কি লিখবো সেটা আমি বলে দিচ্ছি পরে। ওর ইচ্ছে ছিল ও নেপালসের উপসাগর আঁকবে, তাহলে ওর ইচ্ছে ছিল, এইখান থেকে কিন্তু কোটেশনের মধ্যে হবে। তাহলে সি ইচ্ছে ছিল, তার মানে সব সময়ই চাইতো, অলওয়েজ ওয়ান্টেড বা উইশড বা ড্রিমড, ঠিক আছে, এরকম লিখতে পারো, যা ইচ্ছা, কাটবে না, মানে ঠিকঠাক হলেই হবে। তাহলে সি অলওয়েজ ওয়ান্টেড টু, কি করতে চাইতো, টু পেন্ট এ পিকচার, একটা ছবি, কার ছবি, অফ, এখানে যেটা ভুল করেছো, দাটা লিখতে ভুলে গেছো সবাই, দা বে অফ নেপেলস হবে, ঠিক আছে, উপসাগরের নামের আগে দা বসে বলেছিলাম, দা বে অফ নেপেলস, ঠিক আছে। তাহলে এখানে বলেছে ওর ইচ্ছে ছিল ও বে অফ নেপেলস আঁকবে, মানে নেপেলসের উপসাগর আঁকবে, হলো। এবার আমি বলেছি লাস্টে লিখবো, লাস্টে লিখলে কি করতে হয়, সেড সু, শুরুতে লিখলে লিখতাম সু সেড, সু বলল, বলে বাকিটা, এটা যেহেতু শেষে লিখেছি, সু সেডটা হয়ে যাবে সেড সু, এরকম লিখলে একটু লেখাটা দেখতে ভাল লাগে বা পড়তে ভাল লাগে। সেড সু সেড দিয়েও শুরু করতে পারো, এরকমও লিখতে পারো। বোঝা গেছে এটা পুরোটা? বুঝতে পারা হ্যাঁ গেল ম্যাডাম। যে কোন জায়গাগুলো ধরে হ্যাঁ ম্যাম। ইংরেজিটা শুরু করব ট্রান্সলেট করতে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এরপরে দেখো আরেকটা দেওয়া ছিল, এটা তো মোটামুটি দেখলাম অনেকেই পাঠিয়েছো করে, এটা একটু সোজাও ছিল। আমি এই আজকে আগের দিন যেটা পাঠিয়েছিলাম এটা অনেকেই আমাকে উত্তর পাঠাওনি, আমি চাইছি এই দুটো আমাকে আরো কয়েকজন পাঠাও, তারপর আমি উত্তর বলবো। আমি কিছু কিছু ওয়ার্ড মিনিং শুধু এইটাতে বলে রাখছি, যেমন এখানে পূজারি, তোমরা ওয়ারশিপার কথাটা ইউজ করতে পারো, ঠিক আছে, উষা লগ্ন ডন, ঠিক আছে, বিরত রাখা রেস্ট্রেন ফ্রম লিখতে পারো, রিফ্রেন ফ্রম লিখতে পারো, রেস্ট্রেন বা রেস্ট্রেন ফ্রম বা প্রহিবিট ফ্রম, ঠিক আছে, বা অ্যালুফ ফ্রম, যা ইচ্ছে লিখতে পারো, মুগ্ধ দৃষ্টি গ্লান্স লিখতে পারো, স্টেয়ার লিখতে পারো, ঠিক আছে, ভ্রুকুঞ্চন ফ্রাউন, মানেগুলো একটু আদ্র বলে দিচ্ছি, সৌন্দর্য হৃদয়কে আনন্দিত করেছে, আনন্দিত করা, মেকিং হ্যাপি হতে পারে, মেকিং গ্ল্যাড হতে পারে, এনলাইটেন্ড হতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে।
এর স্পর্শে তার আত্মা হয়েছে পুলকিত। আত্মাটা স্পিরিট লিখতে পারো, ঠিক আছে। পুলকিত ইংরাজি লিখতে পারো থ্রিলড। আমি একটা করে ওয়ার্ড বলে দিচ্ছি, এরপর তোমরা তোমাদের মতো করে লিখবে। আনন্দ তো জয়, এটা মিস্ট্রি, ঠিক আছে, জয় অ্যান্ড মিস্ট্রি। আচ্ছা, অনুধাবন করা মানে হচ্ছে বুঝতে পারা, এটাকে তোমরা রিয়েলাইজ লিখতে পারো, আন্ডারস্ট্যান্ড লিখতে পারো, মেক আউট লিখতে পারো, ঠিক আছে। ফ্রেজাল ভার্ব ইউজ করলেও লেখা ভালো হয়, ঠিক আছে। কিন্তু ব্যর্থ হয়েছে, এই এই গোটা পোর্শনটাকেই লেখা যায় ইন ভেন। ইন ভেন মানেই হচ্ছে ব্যর্থ, ঠিক আছে। এইগুলো ইউজ করে কিন্তু তোমরা এই লেখাটাকে লিখতে পারো ভালো করে। আমি জাস্ট কয়েকটা মানে বলে দিলাম। এবার দেখো এখানে যেরকম ভাবে একটা একটা মানে বলে দিলাম, ধরো ফার্স্ট সেন্টেন্সটা শুধু আমি বলছি, মানুষ সৌন্দর্যের পূজারী। এই যে এর অর্থই হচ্ছে হয় অফ দিয়ে লিখতে হবে, না তো অ্যাপোস্ট্রফি এস দিয়ে লিখতে হবে। তাহলে মানুষ, ম্যান ইজ, মানুষ কি, ওয়ার্শিপার, তাহলে দা ওয়ার্শিপার। এইভাবেই ওয়ার্ডগুলোকে সাজাতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই, একটা একটা করে ওয়ার্ড মিনিং জেনে সাজাতে হবে। কিসের, তাহলে সৌন্দর্যের, শুধু ওইটুকু বাকি আছে, তাহলে এর আমাকে অফ দিয়ে করতে হবে, অফ বিউটি। যখনই র বা এর পাবে জানবে সেখানে অফ হবে, না তো অ্যাপোস্ট্রফি এস হবে। এখানে তো অ্যাপোস্ট্রফি এস করার জায়গা নেই, তাহলে অফ বিউটি। আবার বলছে দেখো সৃষ্টির উষা লগ্ন, তার মানে এখানে আবার একটা অফ আসবে, ঠিক আছে। যেখানে যেখানেই দেখছো র, মানুষের, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস বা অফ আসবে। শিশুর, অ্যাপোস্ট্রফি এস বা অফ আসবে। প্রেমিকের, সেম জিনিস। দার্শনিকের, এবার ব্যক্তি মানুষ হলে না আমরা ডাইরেক্ট অ্যাপোস্ট্রফি এস দিয়ে লিখে দিতে পারি, আর যদি মানুষ না হয়, প্রাণী না হয়, তখন আমাদের অফ দিয়ে লিখতে হয়, যেমন বিউটি ছিল এখানে। যেহেতু এগুলো দার্শনিক, প্রেমিক, শিশু, মানুষ, এগুলো সব ব্যক্তি, মানে মানুষ জীবন্ত, আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস দিয়ে লিখে দিতে পারবো, ঠিক আছে। এই দুটো আমাকে একটু লিখে দেখাও, আমি তারপর মডেল আনসারটা গ্রুপে পাঠিয়ে দেবো, বুঝতে পারলে। আর আমি এর মাঝে আরো কিছু কোয়েশ্চেন, সরি, আরো কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। বুঝতে পারা গেল? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। এইটা খুব কম জন আমাকে পাঠিয়েছো, অনেকজন উত্তর দিয়েছো, কিন্তু এটার উত্তর পাঠাওনি, এই ট্রান্সলেশন দুটোর। আমাকে একটু উত্তরগুলো তোমরা পাঠাও, আমি উত্তরগুলো চেক করে চেক কপি প্লাস যেটা মডেল আনসার সেটা গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে।